This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআর শুরু হতে সুরসুর করে পালাচ্ছে বাংলাদেশিরা। স্বরূপনগর সীমান্ত, সেখানে সীমান্ত পারের অপেক্ষায় 200-র বেশি বাংলাদেশি। এতদিন কোথায় তারা ছিল? এই প্রশ্ন শুনে মুখে কুলুপ অনুপ্রবেশকারীদের। কাদের আশ্রয় ভারতে ছিল বাংলাদেশিরা? কেন মুখ খুলছে না অনুপ্রবেশকারীরা? এই সমস্ত প্রশ্ন উঠছে। আর এসআর প্রক্রিয়ার মধ্যে বিস্ফোরক দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে পালিয়েছে বহু বাংলাদেশি, এটা তার দাবি। ভিডিও পোস্ট করেছেন। এইসব বাংলাদেশি তৃণমূলের ভোট ব্যাংক। ভয়ে খালি হয়ে যাচ্ছে গ্রাম। এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার করছে অনেকেই। এসআইআর হওয়ায় আস্তে আস্তে সামনে আসছে সত্যি। তৃণমূলকে তোপ দেগে আক্রমণ সুকান্ত মজুমদারের। যারা বাংলাদেশি আছে, যাদের 2002-এর পরে যারা এসছে, তারা পালাচ্ছে স্বাভাবিকভাবে। তাদের নাম তো কাটা যাবে, কারণ তারা তথ্য প্রমাণ দিতে পারবেন না যে তারা কোথায় আছে। শুধু তাই নয়, আমি এটাও বলছি 2002-এর আগেও অনেক বাংলাদেশি এসে এখানে সেটেল হয়ে গেছে। তাদেরকে হয়তো আর ভারতবর্ষের সিস্টেম পর্যন্ত খুঁজে বের করতে পারবে না, কিন্তু কমসে কম এই এসআইআর এর ফলে 2002-এর পর যারা এসেছে তারা অন্তত পক্ষে ফেরত যাবে বলে আমার মনে হয়, এবং যাচ্ছেও সেটা প্রমাণিত হচ্ছে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের এই যে এই রূপ বাংলার মানুষের কাছে উজাগর হচ্ছে বলে উনি বারবার চেষ্টা করছেন এটাকে স্টপ করানোর জন্য। নদিয়া সীমান্তবর্তী জেলা। গতকাল নির্বাচনের কমিশনের যে সমস্ত প্রতিনিধিরা এসেছেন রাজ্যে, তারা নদিয়ায় বৈঠকও করেছেন যে সেখানে এসআইআর কাজ কেমন চলছে, কোনো কমপ্লেন আছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে তারা কথা বলেন। আর সেখানে নদিয়া কৃষ্ণগঞ্জ থেকে বহু বাংলাদেশি ভোটার পালিয়ে গেছে বলে দাবি করছেন সুকান্ত মজুমদার। তিনি ভিডিও পোস্ট করেছেন। তিনি বলছেন যারা পালিয়ে যাচ্ছে এরাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক, মানে বাংলাদেশিরা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। ভয়ে তারা চলে যাচ্ছে, ভয়ে গ্রাম খালি করে দিচ্ছে তারা, এমনই তার দাবি। এমনকি এনুমারেশন ফর্ম নিতেও অস্বীকার করছে অনেকেই। তার কারণ 2025-এর ভোটার তালিকা অনুসারে এনুমারেশন ফর্ম ভোটারদের কাছে যাচ্ছে, কিন্তু সেখানে ফর্ম ফিল আপের শর্ত রয়েছে। যাদের নাম নেই বর্তমান তালিকায়, তাদের 2002-এর তালিকায় যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কি ফিল আপ করতে হবে, এরকম শর্তই আছে এনুমারেশন ফর্মে। আর সেখান থেকে এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার করছেন অনেকেই, এই দাবিও তার রয়েছে। সুকান্ত মজুমদার যে দাবি করেছেন যে এই বাংলাদেশিরাই তৃণমূলের ভোট ব্যাংক, তারা ভয়ে দেশ ছাড়া হচ্ছে বা ভারত ছেড়ে যাচ্ছে, তা নিয়ে তৃণমূলের বক্তব্য কি রয়েছে শুনুন। এইখানে বিজেপি তাদের পার্টি ফান্ডের জন্য বিএসএফ কে কাজে লাগিয়ে প্রচুর বাংলাদেশিকে তারা যেরকম ভেতরে পশ্চিমবঙ্গের ভেতরে ঢুকতে সাহায্য করে টাকার বিনিময়ে, আবার এখন এসআইআর ইত্যাদির জন্য তাদের বলছে বাবা কিছুদিন ওপারে থেকে আবার চলে এসো, কিছু টাকা খরচ হবে। এই যাওয়া আসার পালা তো বিএসএফ কে অতিক্রম করে এই আসা যাওয়া, এ তো বিএসএফ এর পাহারা দেওয়া বর্ডার অতিক্রম করে। সে বর্ডারের দায়িত্ব তো হচ্ছে বিএসএফ এর। আর সেই বর্ডার অতিক্রম করে একবার আসা আবার যাওয়া, এর মধ্যে তো চলছে টাকার খেলা। সে টাকার অংশ কে পাচ্ছে সেটা একবার সুকান্ত মজুমদার যদি বলেন আমাদের সুবিধা হয়, সবাই বুঝতে পারে। এসআইআর প্রক্রিয়া চলছে আপনারা জানেন, আর তার মধ্যেই আবার ইভিএম প্রস্তুতি নিয়ে প্রশিক্ষণ জেলার ডিএমআর আধিকারিকদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি থাকবেন বলে জানা যাচ্ছে। এই প্রস্তুতি চলছে, সামনেই নির্বাচন রয়েছে আমাদের রাজ্যে। তার আগে একটা প্রক্রিয়া চলেই নির্বাচন কমিশনের, আর সেখানে জানা যাচ্ছে ইভিএম প্রস্তুতি নিয়ে সমস্ত জেলার ডিএমআর আধিকারিকদের নিয়ে প্রশিক্ষণ। আমাদের সঙ্গে সুমন আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও জানাচ্ছেন। সুমন, কি জানা যাচ্ছে? নির্বাচনের বাদ্যি প্রায় বাজতেই চলেছে, তার আগে এই প্রিপারেশন চলছে, কি খবর? দেখো, আমরা ভোটমুখী রাজ্যে রয়েছি এবং নতুন বছর আসলেই কিন্তু ভোটের বাদ্যি বেজে যাবে। তার আগে কিন্তু এটা একটা রেগুলার প্রসেস যে ইভিএমের যে এফএলসি অর্থাৎ ফার্স্ট লেভেল চেকিং করতে হয়, তার সঙ্গে সঙ্গে একটা মক পোলিং করিয়ে ইভিএম ট্রেনিং দিতে হয় জেলা শাসকদের এবং অতিরিক্ত জেলা শাসকদের। তার কারণ তারাই মূলত জেলায় তাদের
ভোট যে প্রণালী সেটাকে চালাবেন। ইভিএম লজিস্টিক্সের একটা ব্যাপার আছে, ইভিএম ক্লোজিং কী করে করতে হয় ইত্যাদি বিষয়ে কিন্তু একটা ওয়ার্কশপের প্রয়োজন হয়। এবং একদিকে যখন এসআইআর চলছে তখন কিন্তু ইলেকশনেরও বাদ্যি বেজে যাচ্ছে, তার জন্য ফুল মুড ইলেকশনের প্রিপারেশন বলতে পারো তুমি এটাকে। এবং এটা সবচেয়ে বড় বৈঠক ইলেকশনের আগে। আগামী জানুয়ারি মাসে সব যে রাজনৈতিক দল তাদেরকে ইভিএম মনিটরিং করে দেখাতে হবে, তাদের সামনে ইভিএম চেকিং করতে হবে যে ইভিএম ঠিকঠাক কাজ করছে কিনা। তার আগে জেলা শাসকদের কিন্তু ইভিএম ট্রেনিং দিচ্ছে নির্বাচন কমিশন। আজকে কিন্তু ইতিমধ্যেই প্রায় সব জেলা শাসক চলে এসছেন এবং তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা বন্ধু মাখন তোমাকে দেখাচ্ছে পর জেলা শাসকরা তারা কিন্তু এই বৈঠকের যে স্থল সেখানে প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ট্রেনিং প্রক্রিয়া শুরু হবে। এবং ইতিমধ্যেই তুমি জানো যে মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে নির্বাচনের যত গুরুত্বপূর্ণ আধিকারিকরা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এই বৈঠকে থাকবেন। এবং যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ আধিকারিকরা তারা এখন প্রবেশ করছেন এবং এভাবেই কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রশিক্ষণের একেবারে প্রস্তুতি পর্ব আমাদের প্রতিনিধি সুমন দেখাচ্ছিল। ধন্যবাদ সুমন। সকাল থেকে আপনাদের দেখাচ্ছি ইডি 25 জায়গায় রাজ্যে সেখানে তদন্ত শুরু করেছে, অভিযান চালিয়েছে। আর এখন জানা যাচ্ছে বিপুল পরিমাণে টাকা আর সোনা পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে একযোগে ইডির হানায় উদ্ধার হয়েছে জকের ধন। তার একটা ছোট্ট নমুনা আপনাদের দেখাচ্ছি। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, কি জানা যাচ্ছে? কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং এই কয়লা পাচারের পর এবার কয়লা চুরির তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং যাতে প্রায় 25টি জায়গায় সকাল থেকে একযোগে তল্লাশি শুরু হয়েছে। তার মধ্যে ঝাড়খণ্ড রয়েছে, দুর্গাপুর, আসানসোল, হাওড়া, কলকাতা, সব এই সমস্ত মূলত পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। এবং এই তদন্তে নেমেও কিন্তু প্রভাবশালী যোগ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে 2020 সালে কয়লা পাচারের তদন্তে প্রথমে নেমেছিল সিবিআই, তারপরে ইডি মামলা। ধন্যবাদ সুজয়।